This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, ২৬-এর নির্বাচনে বারবার একটা কথা তো উঠে আসছে যে এবারে নির্বাচনের আগে শাসক বনাম বিরোধী না হয়ে শাসক বনাম নির্বাচন কমিশন হয়তো আমরা দেখব। কারণ শাসক দল এসআইআর নিয়ে যতই কড়া বক্তব্য রাখুক না কেন, নির্বাচন কমিশন বারবার বুঝিয়ে দিয়েছে আমি আমার ব্যবস্থা নেব এবং আমি যা করতে বলবো সেই কাজটা তোমাকে করতে হবে, সেই নির্দেশ পালন করতে হবে। কিন্তু রাজ্য সরকার সে কি নির্দেশ পালন করছে জানাবো আপনাদেরকে। তবে আজকে হটস্পটের ইস্যুগুলোর সঙ্গে পরিচয় করে দিই, কারণ পুরোপুরি রাজনৈতিক খবর। আজকে সারাদিনে বেশ কিছু পলিটিক্যাল আপডেট ছিল। আজকে প্রথম ইস্যু এসআইআর সংঘাত। এই এসআইআর সংঘাত মূলত রাজ্য ভার্সেস নির্বাচন কমিশন হচ্ছে এবং নির্বাচন কমিশনের নির্দেশ মতো আজকে চিঠি দিয়ে জানানোর কথা ছিল রাজ্যকে যে আমি যা নির্দেশ দিলাম সেই নির্দেশগুলো কি কার্যকর হলো, যদি না হয় কেন হলো না, সেই চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কি বলা হলো জানাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু ড্রাইভিং সিটের তৃণমূল। হ্যাঁ, বিরোধীদের মধ্যে একেবারে সেট হয়ে গিয়েছে, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সেট হয়ে গিয়েছে যে এই সামনে নির্বাচনে কি কি ইস্যু হতে চলেছে। সেই ইস্যু ঠিক করে দিয়েছে কে? তৃণমূল কংগ্রেস। কারণ সামনে তো বাংলায় নির্বাচনও রয়েছে, বিহারের পরই তো বাংলা। ড্রাইভিং সিটের তৃণমূলের পর আশারে গল্প। ওই যে হুমায়ুন কবিরের কয়েকদিন আগে একটা বক্তব্য শুনিয়েছিলাম না যে 15ই অগস্টে সে নতুন রাজনৈতিক দল গড়বে। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বেরোলেন হুমায়ুন কবির, যিনি বেশ কয়েকবার বেশ কিছু মন্তব্য করেছেন যার জেরে বিতর্ক তৈরি হয়েছে। সেই হুমায়ুন কবিরের নতুন দল কি আশারে গল্প হতে চললো জানাবো। কি বললেন হুমায়ুন কবির সেদিকে নজর রাখবো। তবে সবার প্রথমে রাজ্য ভার্সেস নির্বাচন কমিশন। এসআইআর ইস্যুতে বেশ কিছু পদক্ষেপ নিতে বলা হয়েছিল নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত সেক্ষেত্রে আরো তীব্র হলো। কমিশনের কোনো নির্দেশই মানল না রাজ্য সরকার। 2 ইআরও 2 AEROর বিরুদ্ধে এফআইআর এবং সাসপেনশনের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এফআইআরও করা হলো না, সাসপেন্ডও করা হলো না। কিন্তু কি পদক্ষেপ নেওয়া হলো? সেক্ষেত্রে কি দুপুরি বজায় রাখার চেষ্টা করছে রাজ্য সরকার? এই চিঠির মর্মার্থ বোঝাবেন আমার সহকর্মী সিজার মন্ডল নিউজ রুম থেকে রয়েছেন। সিজার, এই চিঠিতে ঠিক কি বলতে চাওয়া হলো? মানে সাসপেন্ড এবং এফআইআর করতে বলা হয়েছিল যাদের নাম পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু এই দুটো পদক্ষেপ তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে নিতে দেখলাম না। তাহলে কি করলো রাজ্য সরকার? দেখো, মুখ্য সচিবের দেওয়া যে চিঠি, সেই চিঠি নির্বাচন সদনকে পাঠানো হয়েছে। সেখানে এর আগে গত 8ই আগস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল এই 4 রাজ্য সরকারি আধিকারিক, যাদের মধ্যে 2জন WBCS অফিসার এবং একজন চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর, তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। কিন্তু সেই সমস্ত পদক্ষেপের ধারকাজ দিয়েও কিন্তু রাজ্য সরকার গেল না। রাজ্য সরকারে জানালো যে এদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা তারা তদন্ত করে দেখছেন। এই 4 জনের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে। দ্বিতীয় যে জায়গায় তারা জানাচ্ছে যে এরা ফিল্ড লেভেল অফিসার এবং এদের অ্যাপয়েন্টিং অথরিটির দ্বারা যে নির্ধারিত কাজ, অর্থাৎ রাজ্য সরকারি কর্মী হিসেবে রাজ্য সরকারের দেওয়া যে কাজ, সেই কাজটা এতটাই বেশি থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই অতিরিক্ত ইলেকটোরাল রোল রিভিশনের যে কাজটা, সেটা তাদের একটা অতিরিক্ত কাজ এবং বহু ক্ষেত্রেই কাজের চাপে সেগুলো তাদের সাবঅর্ডিনেট বা তাদের তলার যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সেটা দেওয়া হয়, তাদের ওপর ভরসা করে তাদেরকে দিয়েও কাজ করাতে হয়। এবং তৃতীয় বক্তব্য খুব স্পষ্ট যে এই তদন্ত শেষ হওয়ার আগে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক তাদের বিরুদ্ধে এই ধরনের যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেটা ডিসপ্রপোর্শনেট হবে এবং সেটা হার্শ হবে, অর্থাৎ কোথাও যেন লঘু পাপে গুরুদণ্ড হয়ে যেতে পারে এই আশঙ্কা প্রকাশ করলো রাজ্য। তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে কথাটা বললে না, লঘু পাপে গুরুদণ্ড হতে পারে, মানে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর এর নির্দেশ দিয়েছিল, সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, সেই বক্তব্যটা একবার শোনাই, তারপর আমি আবারও আসবো এই চিঠি নিয়ে। তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। কি সাহস! আন্ডার হুইচ রুল? এখন ইলেকশনের অনেক বাকি আছে।
অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। সিজার, এই জায়গা থেকে আমি তোমার কাছে প্রশ্ন করব, এই যে মুখ্য নির্বাচনী মুখ্য সচিবের পক্ষ থেকে যে রাজ্যের নির্বাচন কমিশনের কাছ থেকে চিঠিটা গেল, সেক্ষেত্রে কি কোথাও মানে দুটো দিকই বজায় রাখার চেষ্টা করা হলো? হ্যাঁ, রাজ্য নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেটা তো মানা হলো না, কিন্তু কোথাও বলা হচ্ছে আমরা তদন্ত করছি, তারপর কয়েকজনকে নির্বাচনের কাছ থেকেও অব্যাহতি দেওয়া হলো, মানে দুদিকই কোথাও একটা মেনটেন করার চেষ্টা হলো, এটা যদি আমাকে একটু বলো। অবশ্যই, কারণ মুখ্য সচিবের যে চিঠি, সেই চিঠিতে কোথাও কিন্তু এই যে তদন্তের নির্দেশ দেওয়া, তার পাশাপাশি তদন্তের আগে এই ধরনের ব্যবস্থা নিলে সেটা অনেক বেশি লঘু পাপে গুরুদণ্ডের মতো হয়ে যাবে। এবং শেষ জায়গায় কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয়েছে অ্যাজ এ ফার্স্ট স্টেপ, অর্থাৎ প্রাথমিকভাবে প্রথম পদক্ষেপ হিসেবে এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। ফার্দার অ্যাকশন টেকেন, রিপোর্ট উইল বি সাবমিটেড আফটার এনকোয়ারি, অর্থাৎ পরবর্তীতে তদন্ত শেষে অর্থাৎ রাস্তা কিন্তু রাজ্য সরকার খোলা রাখলো। কোথাও কিন্তু নির্বাচন কমিশন সরাসরি বলতে পারবে না যে কোনো পদক্ষেপই নিল না বা একদমই কিছু বাড়লো না। মুখ্য সচিব যে রাজ্য সরকারের চিঠি দিয়েছে, সেখানে এই যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, একটা বিষয় পরিষ্কার হলো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ডেডলাইন দেওয়া হয়েছিল, সেই ডেডলাইনটাও মেনটেন করার চেষ্টা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। অন্যদিকে কোথাও একটা নিজেদের সামনেও পথ খুলে রাখলো যে ভবিষ্যৎকালে তারা কিন্তু ফার্দার রিপোর্ট জমা দেবে। এই দুজনকে আমরা নির্বাচনের কাছ থেকে অব্যাহতি দিলাম, তবে আমাদের মধ্যে তো ইতিমধ্যেই তদন্ত করা হচ্ছে যাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, তারপর যেন একটা পথ খোলা রাখা হলো। আমরা কুণাল ঘোষের বক্তব্য পেয়েছি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কি বলছেন এই রাজ্য বনাম নির্বাচন কমিশনের লড়াই নিয়ে, একবার শোনা যাক। ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারেন। আমরা তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য শোনালাম, কিন্তু এবার তো আইনি পার্টটাও তো আমাদেরকে জানতে হবে। তাহলে রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কি করতে পারে? যদি চিঠি তারা দিয়েছে, যেহেতু ডেডলাইনটা মেনটেন করলো, নির্বাচন কমিশনের দেওয়া ডেডলাইন মেনটেন করলো, তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আমাদের সঙ্গে কথা হয়েছিল দেবাশিস করগুপ্তের, তিনি একটা পথ বলেছেন, শোনা যাক। এখন তারা যদি এই রেকমেন্ডেশন না মানেন, তাহলে নির্বাচন কমিশনের হাতে 3টি পদক্ষেপ খোলা থাকে। কমিশন সেই প্রক্রিয়াটাকে পেছিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে যতক্ষণ পর্যন্ত না তালিকা পুরোপুরি সংশোধিত হয়ে প্রকাশ হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা নির্বাচনটাকে ঘোষণা করব না। দ্বিতীয়ত হচ্ছে তারা সর্বোচ্চ যে জায়গা, রাষ্ট্রপতির কাছে এই বিতর্কটাকে জানাতে পারেন। আর তৃতীয়ত সর্বশেষ সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ এই বিতর্কটা মেটানোর জন্যে যে কোনো পক্ষই আদালতে পৌঁছাতে পারেন। অর্থাৎ নির্বাচন কমিশন কি কি স্টেপ নিতে পারে এবং রাজ্য সরকার তারাও তো তাদের সামনে একটা পথ খোলা রেখেছে। ভবিষ্যতে এই যুদ্ধ কোন পর্যায়ে পৌঁছে সেদিকে আমাদের নজর থাকবে। হ্যাঁ, রাজ্য ভার্সেস নির্বাচন কমিশনের লড়াই তো চলছে, কিন্তু নিজের দলের মধ্যে যদি একটু লড়াই চলে, মানে গোষ্ঠী দ্বন্দ্ব, যেটা আমরা বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখছি। আর হুমায়ুন কবির তো বেশ কিছু বক্তব্যই রেখেছিলেন, যার জেরে সেই বিতর্কটা যেন আরো উস্কে দেওয়া হয়েছিল, গোষ্ঠী দ্বন্দ্বের বিতর্কটা। আজ কত তারিখ? 11ই অগস্ট, মানে ওই দিন চারেক বাকি রয়েছে। কিসের দিন চারেক বাকি? ওই যে হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে রাজনৈতিক দল আসছে, নতুন রাজনৈতিক দল আসছে 15ই অগস্ট। তিনি শুধুমাত্র রাজনৈতিক দল আনবেন না, সামনের নির্বাচনে 50টিরও বেশি আসনে প্রার্থীও দেবেন, নতুন রাজনৈতিক দল প্রার্থী দেবে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কি বলেছিলেন একটু মনে করাতেই হবে। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আছে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব।
হুমায়ুন কবিরের এই বক্তব্য কেন শোনালাম, কারণ নিজেদের দলের যে ভেতরে ফাটলগুলো রয়েছে না, ফাটলগুলো সেগুলো তো এখন মেরামতের কাজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি প্রায় প্রত্যেক দিনই বেশ কিছু জেলাকে ধরে বৈঠক করছেন এবং কি করতে হবে, কোন পথে চলতে হবে সেই পথটা বাতলে দিচ্ছেন। আজকে মুর্শিদাবাদ এবং বহরমপুর জেলা নেতৃত্বকে, মানে ওই মুর্শিদাবাদ জেলাটাকে এরকম ভাবে ভাগ করে সেই নেতৃত্বের সঙ্গে আজকে বৈঠকে বসেছিলেন। আর স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরকে তো ধরবেন, তাই হুমায়ুন কবির কলকাতাতেও পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠক করার জন্য। মানে যে হুমায়ুন কবির 15 তারিখ নতুন দল গড়বেন বলেছিলেন, সেই হুমায়ুন কবির আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সামনে কি করছিল, তাই আমরা তখনই তাকে ধরেছিলাম। নেত্রী কি নির্দেশ দিবেন, সেকেন্ড হ্যান্ড কমান্ডো কি নির্দেশ দিবেন, নিশ্চয়ই আমার সম্মানের জায়গাটাকে রেখে যা নির্দেশ দিবেন আমি সেটা মানব, কিন্তু আমি আমার লাইফে আমার নিজের সম্মানের ক্ষেত্রে কোনো জায়গাতে কম্প্রোমাইজ করিনি। তাহলে একটা প্রশ্ন উঠছে, জানেন না, তাহলে আজকে যে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে হুমায়ুন কবির ছিলেন, সেই বৈঠকে কি হুমায়ুন কবিরের সম্মান বজায় থাকলো? মানে কেন বলছি জানেন, হুমায়ুন কবির ওই বৈঠক শেষে তাকে বেশ খুশি দেখলাম। না, তিনি খুশি থাকুন, আমরাও সেটাই চাই, কিন্তু নতুন দল গড়ার যে গল্পটা দিয়েছিলেন সেটা কি পুরোপুরি আশারই গল্প হয়ে গেল? আজকে বৈঠক শেষে কি বললেন হুমায়ুন কবির, শুনুন। বললাম তো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আর নো কমেন্ট। অবশ্যই সন্তুষ্ট, যাই নির্দেশ দিল বলার মতো না, ওটা অভ্যন্তরীণ ব্যাপার। সঙ্গে বৈঠক করে আপনি কি খুশি হলেন? অবশ্যই খুশি। 15 আগস্টের কথা বলেছিল নতুন দলে, সেটা কি হবে? 4 দিন বাকি রয়েছে। বললাম তো, নো কমেন্টস। তাহলে বৃক্ষ কি ফলে পরিচয় পেয়ে গেল? মানে হুমায়ুন কবির তার কর্মফল পেলেন, সেই ফলে কি তার সম্মানটা বজায় রাখলো? নতুন দল গড়ার বিষয়ে কিন্তু কোনো রকম কথা বললেন না। আর মুর্শিদাবাদের পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন উত্তর দিনাজপুর জেলা নিয়েও, আর এই জেলাতেও তৃণমূলের কোন দল বারবার খবরে উঠে এসেছে। এদিন দলের কোন দল নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। দলের মধ্যে উপদলীয় কাজ বরদাস্ত নয়, মানে ওই এমপি এমএলএদের আরো একটা করে গ্রুপ থাকবে, সেই গ্রুপের লোকেদের আলাদা করে সুযোগ সুবিধা দেওয়া হবে, এইটা কিন্তু হবে না। মানে স্পেসিফিক বলতে গেলে নিজের লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না, সেই নিয়ে শাসক বিরোধী চাপানুতর শুরু হয়ে গিয়েছে। শুনুন। ডেডিকেটেড কমিটেড লোকগুলোকে সামনে আনতে উনি চেয়েছেন, বিতর্কিতদের নিশ্চয় বাদ দিয়ে। ওনার নিজের ডায়মন্ড হারবার মডেলটা দেখা দরকার, যেখানে মানুষ গণতান্ত্রিক অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের দলে গ্রুপিং লবিং আমরা আমাদের নেত্রী এবং নেতা কখনো বরদাস্ত সমর্থন করে না। পকেট কমিটি বলতে আমি বুঝাতে চেয়েছি, হয়তো আমাদের মন পছন্দ কমিটি থাকতে পারে, আমাদের নিজেদের লোককে লাগাতে পারি, সেটা যাতে না হয়। ওনাদের কাছে চুলচিরা বিশ্লেষণ আছে। জাহাঙ্গীর খানের মতো গুন্ডাদেরকে কাজে লাগিয়ে যেখানে ভোট করানো হয়, সেখানে আমার মনে হয় সাংগঠনিক বৈঠকে বড় বড় কথা বলা বা মানুষের জন্য কথা বলা আমার মনে হয় খুব একটা দাঁড়ায় না আর কি বিষয়গুলো। কিছু কিছু বিতর্কিত লোক থাকে, বিভিন্ন মামলায় জড়িত থাকতে পারে, কোনো ভুল লোক থাকতে পারে, তাদেরকে বরাবরই সামনের সারিতে তুলে আনা হবে না। মানুষের গণতান্ত্রিক অধিকার আপনার ডায়মন্ড হারবারে ওটা ফিরিয়ে দিন। এবার হটস্পট দিল্লির দিকে নজর রাখি। দিল্লিতে অশান্তির ছবি দেখালাম, কিন্তু চমকে যাচ্ছেন কি এই ছবিটা দেখার পর? ভাবছেন শুরুতে দিল্লিতে বিরোধীর বিক্ষোভের ছবির সঙ্গে এই ঝাঁ চকচকে ফ্ল্যাটের কি মিল রয়েছে, কেনই বা কেন দেখাচ্ছি? না না, ভুল করে আমরা কোনো ছবি চালাইনি, কিন্তু দুটো ছবির মধ্যে একটা গভীর যোগ রয়েছে। একদিকে প্রধানমন্ত্রী দিল্লির সব থেকে অভিজাত এলাকায় সাংসদদের জন্য, মেনশন করছি সাংসদদের জন্য, নতুন অ্যাপার্টমেন্টের উদ্বোধন করলেন। আর অন্যদিকে সাংসদরা, মানে বিরোধী সাংসদরা দিল্লির রাজপথে নামলেন এসআইআর এর বিরুদ্ধে। একদিকে ঝাঁ চকচকে বাড়ি, অন্যদিকে রাজপথ। দেশের রাজধানী রীতিমতো সরগরম হয়ে উঠেছিল। তাই আজকে কি কি হলো সারাদিন দেখাবো, তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদদের জন্য ঝাঁ চকচকে ফ্ল্যাট উদ্বোধন করার পর কি বলেছেন, রাজনীতির ছোঁয়াও দিয়েছেন, শুনুন।
कृष्णा, गोदावरी, कोसी, हुगली, भारत की 4 महान नदियां अब उनकी प्रेरणा से हमारे जनप्रतिनिधियों के जीवन में भी आनंद की नई धारा बहेगी। कुछ लोगों को परेशानी भी होगी। कोसी नदी रखा है नाम, तो उनको कोसी नदी नहीं दिखेगी, उनको बिहार का चुनाव नजर आएगा। প্রধানমন্ত্রী সাংসদদের জন্য যখন এই ফ্ল্যাট উদ্বোধন করছে তখন সাংসদরাই মানে একাংশ রাজপথে নামলেন তারই বিরোধিতা করে, মানে তার কিছু তাকেই টার্গেট করে। দেখুন সারাদিন কি হলো। ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, 1 मैन 1 वोट की लड़ाई है। যেভাবে ইলেকশন কমিশন একটা এজেন্ট হিসেবে কাজ করছেন, যেভাবে আমাদের আটকানো হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। শালবনীতে আরো 2টি বিদ্যুৎ প্লান্ট তৈরি করতে চলেছে রাজ্য সরকার। 800 মেগাওয়াটের 2টি বিদ্যুৎ প্লান্ট তৈরির সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব নেওয়া হয়েছে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।